নমস্কার, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই ভীষণ ভালো আছেন, ভীষণ ভালো থাকারই কথা। ঠান্ডা এখনও কিন্তু মোটামুটি যায়নি, কারণ মাঝের মধ্যে রয়ে যাচ্ছে, মাঝের মধ্যে ফিরে আসছে। এর মধ্যে বেশ কিছু দেখা গেছে যে পক্স হচ্ছে, অনেক জায়গায় শুনতে পাবেন। আর আরেকটা ব্যাপার, জ্বর ভীষণ আসছে হঠাৎ করে, একদম 101 102, আর তার সাথে গলায় ঠান্ডা লাগা, ইনফেকশন, যার ফলে ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম অবধি অবস্থা তৈরি হচ্ছে। তো সেই জন্যই বলি যে এই ধরনের প্রবলেম যাদের হচ্ছে, যাদের গলা ব্যথা হয়ে যাচ্ছে হঠাৎ করে, এবং শুধু গলা ব্যথা না, ভয়েসটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে আপনি হ্যালো বললে ফোনের অপর প্রান্ত থেকে আপনার ভয়েস শুনে চিনতে পারবেন না, সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। তা যাদের এইরকম গলার ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে, গলা ব্যথা হচ্ছে, কাশি আসছে, থামছে না, তাদেরকে বিশেষ করে বলি গার্গেলটা এই সময় বিশেষভাবে করবেন। গার্গেলটা কিভাবে করবেন সেটাও বলে দিই, কারণ আমি সিজন নিয়ে কথা বলি, কারণ কারেন্ট প্রোগ্রামগুলোতে যারা এই রোগটা এখন ভুগছে বলি আমি আজকে আসতে বাধ্য হলাম। 1 কাপ গরম জল নিন, আর গরম জলের মধ্যে একটু ফিটকিরি দিন, একটু কপুর দিন, আর একটু লবণ দিন, সমপরিমাণ গরম জল দিয়ে ওইটা দিয়ে গার্গেল করে ফেলে দিন। দেখুন আপনার ভয়েস ঠিক হয়ে যাবে এবং কাশিটাও বন্ধ হয়ে যাবে। আজকে ফার্স্ট কল। ইয়েস, হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার দিদি ভাই। হ্যাঁ, নমস্কার। বলুন বলুন। আমি বাগমান থেকে বলছি, আচ্ছা, শাশ্বতী সামন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমার তো কোমরের খুব ব্যথা, ওই 45+ বয়স। বেশি বয়স তো নয়। কোমরে ব্যথা 7-8 মাস ধরে খুব হচ্ছে ব্যথা কোমরে। হুম আর আবার ডান পায়ের শিরা ধরেও মাঝে মাঝে ব্যথা হয়, তখন তখন হয়েছিল প্রথম। হুম আবার তারপরে এমআরআই, ডাক্তারবাবু বলছেন এমআরআই করতে, এমআরআই করেছি। হ্যাঁ এমআরআই করার পরে ওষুধ দিয়েছে, ওষুধ খেয়েছিলাম, নার্ভের ওষুধ। এখন ওইসব ওষুধ খাই না, এখন একটু প্রেশারটা হাই এর জন্য শুধু হাই প্রেশারের ওষুধটা খাই, আর কোনো ওষুধ খাই না। নার্ভের কোনো ওষুধ সব বন্ধ করে দিয়েছি, খালি একটা নাকি নার্ভের উপর, একটা নাকি নার্ভ নাকি খুব চেপে আছে, এইটাই নাকি বলেছেন। মানে এমআরআই। কম্প্রেশন, নার্ভ রুট কম্প্রেশন, এরকম কিছু বলছে। হ্যাঁ, এবার আমরা তো এই ভাষাটা বুঝতে পারবো না, যেরকম বললেন সেটাই বুঝলাম, আমরা কি সব জানবো সব। তাই জন্যই বলছি, আমি আপনার সব ব্যায়ামগুলো করি, সবগুলো শুনি, পড়ি। এবার কিন্তু খুব ব্যথা আমার, এমনি নিচু হতে বারণ করেছে, 1 বালতি জল চাগাতে বারণ করেছে, এসব করতে, কোমর প্যান্ট ব্যবহার করতে বলেছে, এইসব করতে ঠিক। ঠিক আছে। কিন্তু আমি কি এখন থেকে গেলে কি সবসময় বসে থাকবো এই বয়সে? আর আরো তো কখন একটা হাঁটতেই খেলে পারবো না তখন। ঠিক। তো ওয়েট কমাতে বলেছে, কিন্তু ওয়েটটা একটু বাড়াই আছে 72। এবার ওয়েটটা একটু কমাতে বলেছে, কিন্তু ওয়েটটা কমানোর চেষ্টা করছি, হাঁটলে কিন্তু হাঁটলে হবে না, হাঁটলে হবে না, এগুলো। হাঁটলে হবে না। কারণ ভারী চেহারায় আপনাকে যদি কোনো আসন বা ব্যায়াম বলে দিই, সেটাও তো করতে পারবেন না এখন, কারণ ভারী চেহারা এগুলো করা খুব কঠিন। একটা তো হোম রেমেডি বলে দিই আপাতত, তাতে একটু ভালো থাকবেন। তবুও বলবো সময় করে, যদি একটু সময় হয়, ওই এমআরআই যে রিপোর্টটা করেছেন ওটাকে সঙ্গে নিয়ে একবার আসুন। কারণ হ্যাঁ, এই বয়সে 45 বছর বয়সে ধরে নিয়েছে মানে আপনাকে ভোগাবে, যতদিন বাঁচবেন আপনাকে ভোগাবে। আর এই একটু একটু করে অ্যালোপ্যাথি। একটা কথা, এটা একটু হ্যাঁ হেরিডিটি আছে আমার, মানে বাপের বাড়ির সব হেরিডিটি আছে এরকম। তাহলে আমার মনে হয় দিদিভাই একটুখানি চলে আসবেন একদিন সময় করে। তবু একটা হোম রেমেডি বলে দিই আমি, সজনে পাতার রস যদি পাওয়া যায় তো 4 চামচ করে সজনে পাতার রস, যদি সুগার না থাকে, সুগার নেই তো? না, সুগার নেই, প্রেশার হাই 100, এই পরশু দিনে চেক করে। তাহলে সজনে পাতার রস খেলে প্রেশারটাও নর্মালে আসবে। 58। সজনে পাতার রসটাকে একটু গরম করে নিয়ে হ্যাঁ। সকালবেলা একবার করে ব্রেকফাস্টের পরে একটু করে খান, যদি দেখবেন ব্যথা অনেক কম থাকছে। আর তার সাথে সর্ষের তেল দিয়ে রসুন 4 কোয়া, যেটা আমি বলে থাকি বারবার, ওটাকে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিন, নামাবার পরে একটুখানি কর্পূর দেবেন। ওই তেলটা কিন্তু মারাত্মক ভীষণ ভালো রেজাল্ট দেয়। ওইটা দিয়ে একটু করে মালিশ করুন, দেখবেন অনেকটা ভালো থাকছেন। তবে সময় পেলে একটা দিন আসুন, এবার এইটা যখন করেই ফেলেছেন তাহলে ট্রিটমেন্টটাও করিয়ে নিন। একদম পুরো নরমাল হয়ে যাবে তো? একদম নর্মাল হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ। আমি অ্যালোপ্যাথিতে যেতে বলছি না, নরমাল জীবনযাপন করতে পারবো না। একদম একদম সব পারবে। আচ্ছা আচ্ছা, না এখন থেকে যদি এরকম হয়, হ্যাঁ, সেই জন্যই বলছি, এখন বয়স কম, একটু এখন থেকেই সারিয়ে ফেলুন। এটাকে লেট করা মানে আরো বাড়তে থাকবে, মানে এখন কোমরে হচ্ছে, তারপর ঘাড়ে আসবে, হাঁটুতে শুরু হবে, বাড়তে থাকবে। ঘাড়েও হয়েছিল, ঘাড়ে হ্যাঁ, কম আছে। ঠিক আছে, তাহলে একদিন আসা হচ্ছে, কেমন? এখন যেগুলো বললাম এখন চলতে থাকুক। ওকে ফোন নাম্বার নোট করা আছে আপনার। ওকে, থ্যাংক ইউ। ওইটাতে ফোন করে নিয়ে যখন আসবেন তখন ফোন করে আসবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন? ঠিক আছে।
ওকে, তো যারা আজকে সরাসরি এখানে, আমি জানি এবার তো ফোনের বন্যা বইবে, এখন বুঝে গেল যে হ্যাঁ আমি লাইভে আছি, তো এবার ফোন নিয়ে কিন্তু সবাই হুটোপাটি শুরু করে দিয়েছে আমি জানি, কিন্তু যারা পাবেন না এরপরেও তাদেরকে বলে দিই, আজকে কোনো ফোনই বাদ দেবো না আমি, এরপরেও যারা পাবেন না ওখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে, ওই ফোন নাম্বারগুলিতে যেটা পছন্দ হবে একটা ফোন করে নিন আর সেখানে বুকিংটা করে নিন। কারণ সরস্বতী পুজোর দিনটা আমি বলে রাখি, সেই দিনটা আমাদের ছুটির দিন ঘোষণা প্রতি বছরই থাকে, কারণ বাড়িতেও পুজো থাকে, ক্লাবে পুজো থাকে, ওই একটা দিন ছুটির দিন আমাদের নিতেই হয়। আর বাকি সেই জন্য সানডে পড়েছে, সানডে দিনটা আমরা থাকতে পারছি না, খুবই খারাপ লাগছে, কারণ সানডেতে সব থেকে দূরের পেশেন্টরা আসে, সেই জন্য শনিবারটা আমি থাকছি এবং শুক্রবারটা যারা দূরের পেশেন্ট মানে বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর দূর থেকে আসবেন তাদেরকে বিশেষ করে বলে দিই যে শুক্রবার আর শনিবারটা অ্যাটেন্ড করুন, কারণ দুদিন আমি ফুল ডে আছি আপনাদের জন্য। ওকে, সেকেন্ড কলার। ইয়েস, হ্যালো। হ্যালো ডাক্তারবাবু, হ্যাঁ দিদিভাই বলুন। আমি বীরভূম থেকে বলছিলাম। অনেক দূরেই, আপনাদের কথাই বলছিলাম বীরভূমের লোকেদের, হ্যাঁ, বলুন। বলছি আমার হুম একটু বাড়িতেই আর কি এই পৌষ মাস থেকেই শুরু হয়েছে হুম এই ব্যাঙের ওপরে দুটো পাশ বুঝতে গেলে ভীষণ কষ্ট। এটা আমার ইদানিং হয়েছে, আমার 40+ এজ। তো এখানে তো আমার কিছু টিভিতে বসে থেকে আমার কিছু করার নেই, আপনাদের যেটা বলে দিয়ে থাকি, কিছুক্ষণ আগেও দিদিভাইকে বললাম আমি, সর্ষে পাতা রস খান আর রসুন তেল যেটা তৈরি করতে বলি, যেভাবে বলি সেভাবে মালিশ করুন, এর থেকে বেশি আর কিছু করা যাবে না। ওটা খানিকটা আরাম পাবেন, বাট যদি পুরোপুরি সুস্থতা পেতে হয় তাহলে একটু কষ্ট করে একটা দিন চলে আসুন, ওখানে ফোন নাম্বার একটা নোট করে রাখুন, একটা বুকিং করে একদিন চলে আমি আসুন। আরেকটা কথা বলতে চাই, হুম মানে আমি একটু একটু মানসিক দিক থেকে একটু খুব কষ্ট পাচ্ছি। কেন? কি বলবো আপনাকে, আমার আর কি আমার বান্ধবী আমার সামনেই মারা গেছে। তো আমি খুব কষ্টের মধ্যে আছি দাদা, আমি কি বলবো আপনাকে। না, কিছু করার নেই, দেখুন কিছু জিনিস তো মানুষকে মেনে নিতে হয়, হচ্ছে নাকি এটা আমি বুঝতে পারছি না। যেটা ঘটে গেছে কিছু করার নেই, এটা জানি আমাদের জীবনে সবার জীবনেই আসবে, আমরা কেউই থাকবো না। বুঝলেও ব্যথা। তবুও বলবো যদি আপনিও না আসতে পারেন, একটু আমাকে কোনো ব্যায়াম যদি একটু বলতেন। হুম, না না, ব্যায়াম আমি টিভিতে দেখিয়ে দিই, ওগুলো যেগুলো দেখায় আপনি অন্যান্য অনুষ্ঠানে আমার দেখতে পাবেন, ওইগুলো করার চেষ্টা করুন, কারণ কোমরের হাঁটুর জন্য আলাদা আলাদা করে আমি ব্যায়াম এক্সারসাইজগুলো দেখিয়ে দিই, কিন্তু তার সাথেও শুধু ব্যায়াম করে তো হবে না, তার সাথে কিছু মেডিসিনের দরকার হয়, যেটা মহারাসনা মানে পরগাছা, ওই পরগাছার রস যদি হাফ কাপ করে খাওয়া যায় প্রতিদিন একবার করে ব্রেকফাস্টের পর, তাহলেও কিন্তু আপনি ভীষণ ভালো থাকতে পারেন। আর রসুন তেল কর্পূর দিয়ে যেটা তৈরি করে নিতে বলেছি, ওইটা স্নান করতে যাবার আগে একটু মালিশ করুন। একটু ভালো আছি মনে হচ্ছে। হ্যাঁ, আর যদি সম্ভব হয় বাড়ির কাউকে একটু পাঠিয়ে দিন আমার কাছে, কেমন? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকুন, ওখানে ফোন নাম্বার নোট রাখুন, আপনার কোনো অসুবিধা হলে আমায় ফোন করতে পারেন, কেমন? আচ্ছা। ওকে, থ্যাংক ইউ। তো মানুষের জীবনে দেখুন অনেক রকমের দুর্ঘটনা নিয়ে তৈরি, কিন্তু কিছু ভবিতব্য আমাদের মেনে নিতে হয়। জানি মেনে নেওয়া নয়, সেগুলো মেনে নিতে পারা যায় না, কিন্তু তবুও আমরা তো কেউই একদিন না একদিন চলে যাবো, কেউ কি থাকবো আমরা সবাই? না, তবুও সেটা মেনে নিতে এখন ভাবতে হয়তো ভুল হচ্ছে, বাট আমি স্টুডিও থেকে বাইরে বেরোলেই যদি এখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিছু তো করার নেই, সেটা যদি আমার কপালে থাকে, যার যার যেখানে অবধি লেখা আছে আমরা সেই কদিনই থাকবো। সুতরাং আপনি হয়তো ভেবেছিলেন কালকে ব্যাংক থেকে তুলে গিয়ে একটা নতুন কিছু বাড়ির জন্য জিনিস কিনে নেবেন, সেটা আর কেনা হলো না, তার মানে যেটা আমরা সঞ্চিত রেখে যাই এগুলো একদম মিথ্যে মোহ, আর কিছু না। আপনি যতটুকু রোজগার করছেন ততটুকু আনন্দ করে যান, তো দেখুন আপনার থেকে চমৎকার জীবন আর কেউ পালন করতে পারে না, তাই কিছু আশা করা উচিত না। আজকে থার্ড কলার। ইয়েস, হ্যালো। হ্যালো, নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ নমস্কার, বলুন। বলছি আমি বনগা থেকে বলছি, আমি একটু আমার মার ব্যাপারে কথা বলতে চাই আপনার হ্যাঁ সাথে। বলুন, বলুন শুনছি। হ্যাঁ বলছি ডাক্তারবাবু, আমার মার না ইদানিং মানে ভীষণ অম্বল হয়ে আছে এবং গ্যাসের সমস্যা আছে, মানে সন্ধ্যেবেলা হলে এটা বেশি দেখা যাচ্ছে। তো উনি ওষুধ খাচ্ছেন কিন্তু রিলিফ পাচ্ছেন, আমি সেটাই ব্যাপারে জানতে চাইছি যে মানে এটা প্রায় ধরুন 15 দিন ধরে হচ্ছে, তো ওনাকে ডাক্তার দেখানো হয়েছিল এবং উনি ওষুধপালাগুলো খাচ্ছে কিন্তু কিছুতে কিছু হচ্ছে না। যদি আপনি কোনো একটু উপায় বলেন এবং কিসের জন্য এটা হচ্ছে যদি একটু বলে দেন তো খুব উপকার হয়। কিসের জন্য হচ্ছে বলতে গেলে মা কি কি খায় সেই লিস্টগুলো আগে দরকার আছে। নাম্বার 2, মার লিভার ফাংশন টেস্ট সেটা করার দরকার আছে, এলএফটি, অ্যামাইলেজ লাইফেজ টেস্ট করার দরকার আছে, কারণ এগুলো হচ্ছে কারণ, তবে বেরোবে। বাইরে থেকে একটা মানুষকে আমার সামনে বসিয়ে দিল, আমি রেখে বলতে পারবো না তার পেটে কেন অ্যাসিডিটি হচ্ছে, কারণ অ্যাসিডিটি হবার প্রথম কারণ হচ্ছে যদি মানুষ খালি পেটে থাকে, 2 জল যদি কম খায়, 3 দীর্ঘক্ষণ পর খাবার খাচ্ছে এবং যে খাবারগুলো বেশি তৈলাক্ত খাবার,
এই ধরনের যদি ফুড হ্যাবিট হয়ে থাকে তাহলে তার অ্যাসিডিটি হবে না তো কার হবে। তো এই হ্যাবিটগুলো যদি চেঞ্জ করা যায় তাহলেই ভালো থাকবে। আর জলের পরিমাণ আমার মনে হচ্ছে কম হচ্ছে, এবং স্টুল পটি রোজ প্রতিদিন ক্লিয়ার হয় কিনা সেটা কিন্তু জানার প্রয়োজন আছে। আমার বডিটা ঠিক ক্লিয়ার হয় না, মানে হ্যাঁ, তার মানে বুঝতেই পারছো, যার পটি ক্লিয়ার না হবে তা তো সমস্যা, আরো সমস্যা হবে। বুকে বাঁদিকে ব্যথা হতে থাকবে, জয়েন্টে পেন হতে থাকবে, মাথা ধরে থাকবে। শুধু অ্যাসিডিটি না, তো আমার মনে হয় বনগাঁয় যখন আপনার বাড়ি, বনগাঁ থেকে বারাসাতে আসা, আপনাদের জন্যই বারাসাতের আমাদের হসপিটালটা করা হয়েছে। তো একটা দিন চলে আসুন আমাদের বারাসাত শিশুকুঞ্জে যে হসপিটাল হয়েছে। আমরা যাবো ডাক্তারবাবু, যদি আপনি কোনো একটু টোটকা বলেন, মানে খেয়ে টোটকা সকালবেলা 7টা করে আতপ চাল চিবিয়ে খেয়ে নিয়ে 1 গ্লাস জল। হ্যাঁ উনি ওটা খাচ্ছেন ডাক্তারবাবু। হ্যাঁ, মানে এবং ওনার- একটু সন্ধ্যার দিকে বলছো অ্যাসিডিটির বেশি হচ্ছে, একটু পান, মিষ্টি পানের পাতা, তার মধ্যে একটু জোয়ান আর আদা দিয়ে ওটা চিবিয়ে খেয়ে ফেলবে, তারপর জল খাবে, পিক ফেলবে না। হাফ পানের পাতা, তার মধ্যে একটুখানি জোয়ান দেবে, একটুখানি আদা দেবে, দিয়ে পানের মতো পাকিয়ে নিয়ে খিলি বানিয়ে একদম চিবিয়ে খেয়ে নেবে, তারপর 1 গ্লাস জল, দেখবে অনেক ভালো আছে। কেমন? তারপর আসো তোমরা, আমি আরো টিপস দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ। তো জানি অনেক সমস্যা, তবুও এই সমস্যাগুলি কিন্তু বেশি। আমি এইগুলো কয়েক হাজার বার অন্তত গ্লোব চ্যানেলে বলেছি, কিন্তু তবুও বলে দিতে হয় কেন, অ্যাসিডিটি সেটা ছাড়া আর মানুষ বাঁচবে নাকি? কারণ আমরা যে খাবার খাই সেই খাবার খেয়ে আমাদের ভালো থাকা কোনোভাবেই সম্ভব নয়। কেউ যদি ভালো বলে তার মানে সে নয় জোর করে বলছে, আর না হলে সে তার নিজের খেতে আলাদা করে চাষ করায়, তাহলে সেই খাবার খেয়ে ভালো থাকতে পারে। বাজারে যে সবজি পাওয়া যাচ্ছে সেই সবজিগুলো খেয়ে কখনো ভালো থাকা মানুষের পক্ষে সম্ভব নয়। আমাদের বিভিন্ন মেডিসিন, বিভিন্ন টোটকা, বিভিন্ন হোম রেমেডি, এই সমস্ত ব্যায়াম ইত্যাদি করেই কিন্তু আমাদের ভালো থাকতে হচ্ছে এবং হবে। এবং যোগ, মানুষের যোগাসনের ভীষণ প্রয়োজন আছে, আমরা যেটা একদমই মানি না। তা এই ব্যাপারগুলো যদি একটু নিজেদের জীবনে আনা যায়, প্রতিদিন বেশি না, যার যে প্রবলেম সেই প্রবলেমের জন্য যে যোগাসনগুলো দরকার, একটা বা দুটো, সেটা যদি প্রতিদিন করা যায়, আমি পরের দিন থেকে প্রেজেন্টেশনে দেখাবো, কারণ ওটা যোগ দর্শন বলে অনুষ্ঠানটির নাম, পরের দিন দেখাবো আমি। তো সেটা দেখবেন আপনারা যে বিভিন্ন ঘরোয়া এইসব যে সমস্ত রোজকার প্রবলেম, একটু হাঁটু ব্যথা, একটু কোমরে ব্যথা, একটু অ্যাসিডিটি, একটু বুকে ব্যথা, একটু বুক ধরপড় করছে, ভয়, এর জন্য যোগাসন আছে। থাইরয়েড কমানোর যোগাসন আছে, প্রেশার কমানোর যোগাসন আছে। জাস্ট এ মিনিট। ইয়েস, হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ বলুন, প্রবলেম কি? বলছি বলছি আমি কল্যাণী থেকে কথা বলছি। আচ্ছা বলুন। হ্যাঁ, স্বপ্না বোস। হ্যাঁ হ্যাঁ বলুন। আমার বয়স হচ্ছে 58 বছর। আচ্ছা। হ্যাঁ, আমার আজ প্রায় 4-5 বছর ধরে হাঁটুর থেকে ব্যথা এবং পাটা ফোলা, পায়ের পাতা ফোলা। বাড়িতে কে আছে? হ্যাঁ, আপনাকে নিয়ে আসার জন্য কে আছে বাড়িতে? একা তো আসতে পারবেন না। না না একা যেতে পারবো না। জানি আমি, তা সেই জন্য বাড়ির কাউকে দরকার। এক্সরে করেছেন? না, এক্সরে কিছু করিনি। সে কি, কেন করা উচিত ছিল? ব্যায়াম ট্যায়াম করলে ভালো থাকে, একটু হাঁটলে একটু ভালো থাকে। আর ভালো থাকবেন না, কারণ শুধু ব্যায়ামে আজকের ডেটে মানুষ ভালো থাকছে না, তাই কারণ তার সঙ্গে কিছু মেডিসিনেরও দরকার হয়। শুধু ব্যায়াম করে ভালো থাকলে ব্যথা যন্ত্রণা থেকে তাহলে সব হসপিটাল ডাক্তারখানাগুলো যোগাসনের কেন্দ্র হয়ে যেত, তাই না? তাহলে সেই জন্য কিছু মেডিসিনেরও দরকার হয়। আমার মনে হয় যে একটা দিন আসা দরকার আছে। এইভাবে তো বেশি দিন চলবে না। 58 হয়ে গেল মানে অনেকটা টেনে দিয়েছেন, অর্ধেকেরও বেশি। আর একটু ভালো থাকতে গেলে একটু মাঝে মধ্যে সার্ভিসিংয়ের দরকার হয়, তাই না? তা একটা দিন চলে আসা হোক কল্যাণী থেকে বারাসাত শিশিরগঞ্জ আমাদের যে হসপিটাল, সেটা সোম মঙ্গল বুধ সকাল 10টা থেকে 5টা অবধি, যে কোনো একদিন চলে আসুন। কেমন? শনিবার দিন খোলা নেই না? শনিবার আমাদের বেলেঘাটায় বসি আমি, কারণ শুক্র শনি রবিটা বেলেঘাটা। আপনি কল্যাণী থেকে ডাইরেক্ট বেলেঘাটাতেও আসতে পারেন, একদম শিয়ালদা নামলেন, শিয়ালদা থেকে একদম কাছে হয়। শনিবারও খোলা আছে, আমি আছি, আসুন একটা দিন, ঠিক আছে? শনিবারে ছেলের ছুটি আছে, তাহলে ছেলের সাথে ওকে যেতে ওকে, হবে। আসুন আসুন। কেমন? ওকে ওকে, ভালো থাকুন, ভীষণ ভালো থাকুন। আমিও চাই আপনাদের ভালো রাখার জন্যই তো এত প্রচেষ্টা, এত চেষ্টা, সব কিছুই। আমি কেন, আমার মতো এরম একের পর এক এত অনুষ্ঠান চলে আসে, টিভির পর্দা খুলেই পাচ্ছেন না। হ্যাঁ, সবাই কিন্তু আপনাদের ভীষণ ভালো রাখার জন্যই চেষ্টা করছে। এবার কারো উদ্দেশ্য হয়তো অসৎ, কারোর উদ্দেশ্য সৎ, সেটা আপনাকে বাঁচতে হবে। কারণ বিজ্ঞাপন অনেক আছে, বিজ্ঞাপনে কোনটা ভালো আপনার কাজে লাগতে পারে সেটা আপনাকে চুজ করা, এটাই তো আপনাদের কাজ। কারণ জনসাধারণ শুধু বসে বসে ফাও কিছু পাওয়া যায় না, বিচার করতে হয় কোনটা সঠিক কোনটা বেঠিক। ইয়েস, হ্যালো হ্যালো হ্যালো, বোধহয় শোনা যাচ্ছে না। ওকে, তো যাই হোক,
কোনোভাবে ডিসকানেক্ট হয়ে গেছে। অনেকে আবার টিভি সাউন্ডটা অফ করতে ভুলে যায়, টিভি সাউন্ডটা চালিয়ে রেখে হ্যালো করলে টিভির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পাবেন না, এটা হয়ে থাকে। তো জানি এবার মোটামুটি সবাই বুঝে গেছে যে আমি লাইভে আছি, তাই না? তো যারা এখনও ভাবছিলেন যে ফোন করবো কিনা, আজকে কিন্তু একটা বিগ চান্স পেয়ে যাবেন। ফোনটা হাতে নিন আর ডায়াল করুন, এই যে এখানে দেওয়া আছে নাম্বারটা, এখানে নাম্বারটা নোট করুন। ইয়েস, লাইভের নাম্বারটা না, নিচের নাম্বারটা, ওটা নোট করে রাখুন, আসতে গেলে ওই নাম্বারটা প্রয়োজন আছে। ইয়েস, হ্যালো। হ্যালো ডাক্তারবাবু, নমস্কার, বলুন। আমি আপনার নিয়মিত প্রোগ্রামই দেখি, হুম। জিনিস বাড়িতেও করি। আচ্ছা তা আমার মানে হচ্ছে না, আমার একটু ওয়েটটা বেড়ে গেছে। আচ্ছা, আমার একটু শুনতে পাচ্ছি, একটু শুনতে পাচ্ছি না। হ্যাঁ, 3-4 মাস পিরিয়ডও হচ্ছে না। হ্যাঁ। হ্যাঁ, তারপরে আমার ওই হাঁটু ব্যথার একটু প্রবলেম হয়েছে। হঠাৎ করে এখন দেখছি যে আমার মানে বসতে গেলে আর উঠতে পারছি না। হুম। প্রচন্ড যন্ত্রণা করছে ডান পাটা। ডান পা ভর দিয়ে আমি ওষুধ দিই, কিন্তু ডান পাটাই আমার মানে বসতে গেলেই আর উঠতে পারছি না। এমনি হাঁটা চলা করতে পারছি, সিঁড়ি থেকে উঠতে পারছি, কিন্তু নামতে পারছি না। এর জন্য হাঁটুর এক্সরেটা করে নিয়ে আসতে হবে, যদি মানে সুস্থ হয়ে যেতে চান। আর যদি একটু ভালো থাকতে ইচ্ছা করে, মানে শখের রোগী, তাহলে ওই রসুন তেল বলে দিয়েছি, প্রথম থেকে বলে দিলাম, আপনিও করে লাগান, আপনিও একটু ভালো থাকবেন। আবার হবে, ব্যথা হবে, কিন্তু ভালো থাকবেন একটু। আর যদি সেরে যেতে হয়, তাহলে ওই হাঁটুর একটা এক্সরে করে নিয়ে সুন্দর করে চলে আসুন একদিন। বোঝা গেছে? ঠিক আছে, আপনার কন্ট্যাক্ট নাম্বারই চালু করুন। হ্যাঁ, ওই যে নিচে যে নাম্বার আছে, যে কোনো একটা নাম্বার চুজ করে নিন, যে কোনো একটাতে ফোন করে, কারণ অনেক ভিড় হয়, তো আসার আগে একটু বুকিং করে নেবেন, যাতে ফিরে যেতে না। তো যাই হোক, আরও অনেক কথা বলার থাকে, অনেক না বলা কথা বলার থাকে, অনেক মনের কথা থেকে যায়, আমি জানি, কারণ মন নিয়েও এর আগে অনুষ্ঠান হয়েছে, প্রচুর ফোন, কত কথা মানুষের মনের মধ্যে রয়ে যায় যেটা বলতে পারে না। আর আমাদের এই একটা শো আছে যেখানে একবার যদি মনের কথা বলে দিতে পারেন যে আপনার এই প্রবলেম হচ্ছে, তাহলে সেটা সলিউশন 100% আমরা চেষ্টা করি। ওকে, ইয়েস, হ্যালো। হ্যালো। হ্যালো, হ্যাঁ, বলুন। বলছি আমার অনেক বছর ধরে সুগার তো, হুম। এবার এখন ওই কিডনির ওইটা পরীক্ষা করেছি, কিটি9 হ্যাঁ। 1.8। মানে বাড়তে শুরু করেছে? খারাপ, একটু বলবেন? না, ওটার জন্য ওষুধ দরকার, কিছু বলার নেই এখানে। ক্রিয়েটিনিন 1.8 হয়ে গেছে মানে মোটামুটি এবার খারাপের দিকে যাচ্ছে কিডনি দুটো। এখানে যদি আটকাতে না পারেন, তো মোটামুটি একটা সময় আপনি খবর পাবেন যে দুটো কিডনি ফেল, ড্যামেজ হয়ে গেছে। আর সুগার রুগী, সেখান থেকে ফিরিয়ে আনাও খুব কঠিন হয়ে যাবে। ওকে, তো সেই জন্য একটু আসার চেষ্টা করুন, কেমন? বাড়িতে বসে আর শখের রুগী হয়ে বসে থাকবেন না, কিডনি দুটো ফেল হয়ে যাবে আপনার। একটু সিরিয়াস হন, আর বাড়ির লোককে বলুন যেন আপনার ক্রিয়েটিনাইন রিপোর্টগুলো নিয়ে, সুগার রিপোর্টটা নিয়ে অবশ্যই একটু চেম্বারে আসে। তার জন্য নিচে যে নাম্বার 3টি দেওয়া আছে, ওই 3টি নাম্বারে যে কোনো একটা নোট করে নিন। ওকে, ইয়েস, হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলুন, হ্যালো। শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি একটু আগে এখান থেকে বেরিয়ে গিয়ে যদি আপনার অ্যাক্সিডেন্ট হয়, আপনি কিছু কেন বললেন? কি করে মানুষের ভবিতব্য কেউ জানি আমরা? কার জীবনে কতদিন লেখা আছে কি করে বুঝবো দিদি? না না, আপনি আপনার যদি বলে আমরাই তো পারবো না। কিছু করার নেই, না সবাইকেই তো একদিন চলে যেতে হবে। ওই যে এক দিদি কেঁদে ফেললো, শুনলেন ওনার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে, যেটা মানে একজন মারা গেছেন, যেটা ভাবাই যায় না। তো সবাইকেই তো একদিন চলে যেতে হবে এমনি করে। আপনিও থাকবেন না, আমিও থাকবে না, আবার নতুন জনেরা আসবে। সবাই যদি থেকে যাই, বাড়ি ঘরদের রাখার জায়গা হবে না, যে থাকবো কোথায়? বলুন। এটা ভালো লাগে না শুনতে। আচ্ছা, বলুন আপনার কি সমস্যা দিদিভাই? অ্যালার্জি, ওই যে ঘর টর ঝাড়লে না, ওই বালিতে অ্যালার্জি হয়। অ্যালার্জি কি ফুল বডিতে হয়, না পার্টিকুলার হাতে, পায়ে, মুখে, ঠোঁটে, গলায়। গলাতে? আচ্ছা, আপনি কি এটা টেস্ট করেছেন যে কোন খাবার থেকে বা কোনো জিনিস থেকে, বাড়ির ধুলো থেকে আপনার অ্যালার্জি, মানে অ্যালার্জি প্রোফাইল করেছেন? না। করেনি? আপনাকে ঘরোয়া টোটকা এখন দিলেও মুশকিল আছে, কারণ অ্যালার্জি, কারণ নিম হলুদ খেলে অ্যালার্জি কাটে, আবার নিমে অনেক অ্যালার্জি আছে, সেটা যদি আবার অ্যালার্জি থেকে থাকে, তাহলে নিম হলুদ খেলে আবার অ্যালার্জি বেড়ে যাবে। সুতরাং আমার মনে হয় আপনি অ্যালার্জি প্রোফাইল মনে রাখবেন শুধু মাথায়, অ্যালার্জি প্রোফাইল এইটা একটু টেস্ট করে নেবেন কোনোদিন যদি সুযোগ হয়, তাহলে আপনাকে আসতেও হবে না, আমি আপনাকে হোম রেমেডি বলে দিতে পারবো। নিচে যে কোনো একটা নাম্বার নোট করে রাখুন, ওই নাম্বারে ফোন করবেন, আপনি আমায় পাবেন, কেমন? ওকে, থ্যাংক ইউ। আর এই ধরনের কথা বলবেন না। না না, একদম না, আপনার জন্য আর বলবো না। থ্যাংক ইউ। তো যাই হোক, কিছু কিছু টেস্ট আছে যে টেস্টগুলো ছাড়া ডায়াগনোসিস করা সম্ভব নয়। আপনি বললেন অ্যালার্জি, ঠিক কথা, যেমন একটা উপমা এলো, অ্যালার্জি ভ্যারাইটিস টাইপ অফ অ্যালার্জি আছে। এই যে
আগামী আর কয়েকটা দিন পর আছে ভ্যালেন্টাইন্স ডে, সবাই সবাইকে গোলাপ দেবে না? গোলাপেও অ্যালার্জি আছে জানেন কি? সুতরাং ভ্যালেন্টাইন্স ডে এর আগে আমি বলবো যারা গোলাপ দিতে চান আর যারা গোলাপ নিতে চান দুজনেই কিন্তু অ্যালার্জি টেস্ট করা, না হলে কিন্তু ভ্যালেন্টাইন্স ডেটা একদম মাঠে মারা যাবে পুরো। যাই হোক, ফোনটা আগে ধরে নি। ইয়েস, হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ দাদা ভাই বলুন। দাদা ফেরেছে কথা বলি? হ্যাঁ বলছি। হ্যাঁ, নমস্কার। নমস্কার নমস্কার, বলুন। আমি জানতে চাই, আমি আপনার প্রোগ্রাম দেখছি তো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পারলাম না, বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। আমি আপনার প্রোগ্রাম আমি দেখছি। আচ্ছা। আপনার আমার প্রশ্ন হলো, আমার ওই হাতে খুব ব্যথা। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলে যান। তো আপনার তো প্রোগ্রাম দিয়ে আপনি একদিন টিপস করেছিলেন যে রসুন তেল লাগে। হ্যাঁ হ্যাঁ, খানিকটা আরাম পাবেন। রসুন তেল লাগা, তো রসুন লাগিয়ে আছে আর আমার ঠিক হয়নি। না, ওতে পুরো ঠিক হবে না তো, একটু ভালো থাকার জন্য আমি তো বারবার বলে দিই, পুরোটা ভালো হতে গেলে একটু কষ্ট করে আসতে হবে। যদি হাঁটুর এক্সরেটা করা থাকে সেটাকে নিয়ে আসলে তাহলে পুরোটা সারানো যায়। কেমন? একদিন আসা হোক, আপনি রোজ টিভিতে দেখছেন আমাকে, আমিও একদিন আপনাকে দেখি একটু। একটু ঠিক বললেন না যে ওষুধে শুধু ঠিক হয় না, ওনাকে যোগান। আর বুঝতে পারা যাচ্ছে না, বাকিটা ফোনে কথা বলা যাবে, একটু হেজি আসছে সাউন্ডে। ওকে, তো যাই হোক, সবটা হোম রেমেডিতে সারানো সম্ভব না। আমি তো বারবার বলেই থাকি আপনাদের যে হোম রেমেডিতে সবটা সারে না, তবে ভালো রাখা যায়। কিছুদিন আগে একটি অন্য চ্যানেলে শুনছিলাম এক মহান ডাক্তার, তিনি বললেন যে না, রসুন তেল লাগিয়ে যদি সব ব্যথা যন্ত্রণা সেরে যায়, কোনো এক হোমিওপ্যাথি ডাক্তার। তো তিনি মহান ডাক্তার, অবশ্যই বড় ডাক্তার, নাহলে এরকম উক্তি শুনবো কেন তার থেকে? বলছে রসুন তেলে যদি ব্যথা কমে যায় তাহলে তো সব হসপিটালে রসুন তেলই লাগাতে বলতো। আমি জানি না ছোটবেলা থেকে এখনও অবধি ওষুধ আবিষ্কার হয়েছিল কবে আর উনি কবে থেকে ইতিহাস বলছেন। এখনও অবধি প্রাচীন যুগে ব্যথা যন্ত্রণা হলে রসুন তেল কেন, চুন হলুদ এবং রসুন তেল সব থেকে আগে সেটাই ব্যবহার করা হতো। আমি জানি না উনি কত বছর বয়স ওনার, তো সুতরাং যাই হোক, আবার হয়তো ওনার সাথে কোনো দিন কোনো চ্যানেলে দেখা হয়ে যাবে। তবুও বলে দিই যে এগুলো হচ্ছে প্রাচীন জিনিস, এগুলো আমাদের নতুন করে তৈরি করা নয়। ওই মহান ডাক্তার হয়তো কোনো মঙ্গল গ্রহ থেকে এসেছিলেন, নাহলে ওখানেই থাকেন উনি, সেখানে সব ওষুধ চলে। উনি সকালবেলা উঠে ব্রেকফাস্ট ওষুধে করেন, লাঞ্চ ওষুধ খেয়ে করেন, ডিনার ওষুধ খেয়ে করেন, মানে প্রাকৃতিক জিনিস কিছু খায় না। আর প্রাকৃতিক জিনিস ব্যবহার করে নাকি কোনো রেজাল্ট হয় না, সব হোমিওপ্যাথি ওষুধ খেতে হয়। তো কি জানি, যাদের জীবনে হয় না কোনো গতি তারা তো যা করে হোমিওপ্যাথি, তো হয়তো উনি নতুন কোনো তথ্য আবিষ্কার করেছে ব্যথা যন্ত্রণা কমিয়ে দেওয়ার জন্য। বাট রসুন তেল আমি কেন, যিনি ডাক্তারি পড়েননি তিনিও জানেন যে হ্যাঁ, যদি গরম করে ওটা লাগানো যায় তো এর বিকল্প কিছু হয় না, এটা একদম ডেফিনেট। তো সেই জন্যই বলি যে প্রাকৃতিক জিনিসকে যারা উল্লঙ্ঘন করে ট্রিটমেন্ট করছেন বা করেন, খুব একটা বেশি কিছু রেজাল্ট দিতে পারবেন না, আই এম ড্যাম শিওর। কারণ প্রকৃতি থেকে বাদ দিয়ে মানুষের দেহতত্ত্ব, এটাও প্রকৃতির দান, ওটাও ট্যাবলেটের নয় বা হোমিওপ্যাথি ওষুধের নয়। তো সেই জন্য এইগুলো বাদ দিয়ে নতুন করে কিছু করা যায় না। আপনি হতে পারেন বড় মহান ডাক্তার, আপনার কতগুলো পেশেন্ট আই ডোন্ট নো, তবুও কটা রেজাল্ট দিয়েছেন সেটা হচ্ছে জানার ব্যাপার। কারণ যার যত বড়ই ডিগ্রি থাক, ডাজন্ট ম্যাটার। 4টে FRCS থাকলো বলে বড় ডাক্তার, মহান ডাক্তার আমি মনে করি না, বা আমার পেশেন্টরাও এখন মনে করে না। রেজাল্ট কোথায় হচ্ছে, কতটা রেজাল্ট দিতে পারেন, সেখানে আপনার জানা যাবে যে হ্যাঁ, ডিগ্রি থাকুক না থাকুক সেটা পরের কথা, আপনি কিছু রেমেডি দিতে জানেন সেটা আগের কথা। সুতরাং সবাই তো কিছু না কিছু নিয়েই পড়াশোনা করেই তো বসেছে, একদম তো জঙ্গল থেকে আসেনি। সুতরাং এইভাবে প্রাকৃতিক রেমেডি যেগুলো হোম রেমেডি, একে উল্লঙ্ঘন করা ঠিক না আমার মনে হয়। যাই হোক, আছে এরম ডাক্তার, আপনারা চ্যানেল পাল্টে পাল্টে দেখবেন, মহান কোনো হোমিওপ্যাথি ডাক্তার বলছেন, আপনারা শুনতে পাবেন। আমি একদিন দেখেছিলাম অলরেডি। তো যাই হোক, হোম রেমেডি মানুষকে যদি ঠিকভাবে ব্যবহার করতে পারে, কারণ সব হোম রেমেডি সবার জন্য নয়। আমি এর আগেও আরেকদিন হোম রেমেডি নিয়ে অনুষ্ঠান হয়েছিল, একদিন কেন অনেক দিনই হয়েছে। কারি পাতা কাঁচা হলুদ আমি সুগার রোগীদের জন্য বলে থাকি। আমারই এক পেশেন্ট, তার হাঁটুর ব্যথা, সে কারি পাতা কাঁচা হলুদ ভালো লেগেছে, খাওয়া শুরু করে দিয়েছে, বাড়ির লোক খাচ্ছে। তো খেতে খেতে তিনি একদিন হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান, সুগার ফল করে। কেন? কারি পাতা হচ্ছে ন্যাচারাল ইনসুলিন, সেটা শরীরের মধ্যে ইনসুলিন গ্রো করতে থাকে, ফলে
এত বেশি ইনসুলিন তৈরি হয়ে গেছে যে তার তো সুগার ছিল না, নর্মাল মানুষ ছিল, তাই কারি পাতাটা তার চলে না, তা খেতে এত বেশি খেয়েছে প্রতিদিন, তো খেতে খেতে তার সুগার ফল করে মাথা ঘুরে যায়। তো সেই জন্য হোম রেমেডি যার জন্য বলে দেবো তারই সেটা, আপনার জন্য বললাম আপনার বাড়ির লোকেদের খাওয়াবেন না যেন। তো এইটা একটা ভুল হয়ে যাবে, বড় ভুল হয়ে যাবে, যেটার কোনো ক্ষমা নেই। ইয়েস, হ্যালো। হ্যালো ডাক্তারবাবু। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আপনি ডক্টর সেন বলছেন? হ্যাঁ, এখনো অবধি আমিই তো বলছি দিদি ভাই। কেন, আর কেউ ফোন ধরার কথা ছিল? হ্যাঁ, বলছি কি যে আমার স্পাইনাল কোডের সমস্যা আছে। হ্যাঁ, কি সমস্যা আছে? স্পন্ডিলাইটিস? হ্যাঁ, বলছি স্পাইনাল কোডে যে ভিতরে হাড় সরে গেছে আর একটা ভিতরে বল থাকে সরে গেছে, কি করে বলতে হবে, কি করে সারবে? স্পাইনাল কর্ডে তো কোথাও বল নেই দিদি ভাই। না না, এমআরআই করে বললো, বিষয় বাবুরে দেখিয়েছিলাম। হ্যাঁ, এবার বললো যে আপনার স্পাইনাল কর্ডে বল থাকে, ওটা সরে গেছে, কোনো সময় পড়ে গিয়ে অপারেশন ছাড়া কিছু হবে না। তা যারা কাটারি নিয়ে বসে আছে ওরা তো সারাদিন কাটাই ওদের কাজ, তা কি করবেন বলুন? আমার কাছে তো কোনোদিন, এই তো কয়েক লক্ষ পেশেন্ট দেখে ফেলেছে আমার এই বয়সে, তো সুতরাং কারো তো অপারেশন করাতে হয়নি দিদি ভাই। আপনি একটা দিন এলেই দেখতে পাবেন যে বিনা অপারেশনও ট্রিটমেন্ট আছে। কিন্তু আপনি যদি কাটার লোকগুলোর কাছে যান তারা তো আপনাকে জবাই করবেই। কেন যাচ্ছেন ওখানে? এই জন্যই তো ফোন করেছি ডাক্তারবাবু। আপনি কোথায় থাকেন বলুন, কোথায় থাকেন? আমি বুঝতে পেরেছি কেসটা। কোথা থেকে? সোদপুর। সোদপুর একদম আমার বাড়ির কাছেই থাকেন, বারাসাত আসতে বেশিক্ষণ টাইম লাগে না। হ্যাঁ, সেটা বুঝতে। তাহলে পরের সময় আপনার সঙ্গে দেখা হচ্ছে, এমআরআই রিপোর্টটা আর এক্স রে যেটা করা হয়েছে ওটাকে নিয়ে আসুন, কোনো অপারেশন করাবেন না। সব করাই আছে। ওকে। আর বলছি যে আপনার ভিজিটটা কত একটু বলবেন আমাকে? আমি না, বারাসাতে তো একদম কম, আমার দত্তপুকুরে যেটা ছিল বারাসাতে সেটাই একদম কম, 500 অনলি। ওটা কলকাতা বেলেঘাটায় গেলে ওটা 700। আমি খুব গরিব মানুষ ডাক্তার, সেই জন্যই যে ওষুধ ফষুধের মধ্যে পারবো কি? আচ্ছা, আপনার ভিজিটটা আমি নিলাম না, হবে? না না, অনেক পেশেন্টকে তো নাও নি, আমি তো সবার যে ভিজিট নিচ্ছি তা তো না, তো সুতরাং নয় আপনার জন্য নিলাম, তাহলে হবে তো, আপনি সুস্থ হবেন তো, তবুও আপনি আসুন। ওকে, আপনাকে অনেকদিন ধরে ট্রাই করছি, পাচ্ছি না। আজকে কি মুশকিল, মন থেকে ট্রাই করেননি এতদিনে? ভগবানকে ট্রাই করলে পেয়ে যায় বলে লোকে, নাকি আমাকে পায় না? না, মন থেকে না চাইলে কি করে হবে? এই তো আজকে পেয়ে গেলেন। ওকে, আপনার প্রোগ্রামটা দেখছি তো রোজ। আচ্ছা, তাহলে সরস্বতী পুজো পরের দিন আপনার সঙ্গে দেখা হচ্ছে সোমবারে। বলছি বারাসাতে কখন বসে? সোম, মঙ্গল, বুধ সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যাঁ, ঠিক আছে। আর যারা ফোনে পাচ্ছে না, আবার বলে দিই, রাগ করবেন না, একদম অভিমান না, কারণ আমি আপনাদের একদম ঘরের মানুষের মতনই মনে করবেন, কারণ এই জন্যই আপনাদের কাছে আসি, আপনাদের বাড়িতেই তো এসেছি আজকে। সুতরাং এখানে ফোনে না পেলে ওখানে যে নাম্বারগুলি দেওয়া আছে ওদেরকেও ফোন করুন, ওরা আমার সঙ্গে কথা বলিয়ে দেবে, নাহলে যা বক্তব্য ওদের সঙ্গে কথা বলবেন ওরা আপনার সঙ্গে ঠিক সেভাবেই আপনাকে বুঝিয়ে দিতে পারবে। কেমন? কোনো প্রবলেম, ক্রনিক ডিজিজ থাকলে তাহলে বলবেন যে আমার সঙ্গে কথা বলার আছে, ওরা নিশ্চয়ই কথা বলিয়ে দেবে। ওকে, তো যাই হোক, আবার বলে দিই যে এই রকম অনেকের রিপোর্ট নিয়ে বিভিন্ন হসপিটালে ঘুরে বেড়াচ্ছেন এখনও। তো কিছুদিন আগে আমাদের 4 ফেব্রুয়ারি গেল, 4 তারিখ ওয়ার্ল্ড ক্যান্সার ডে ছিল, তো সেই দিনে পেশেন্ট হয়েছে, অনেক এসেছে, কিন্তু তবুও যেভাবে ক্যান্সার পেশেন্ট আসার কথা, অন্য দিনে যত ক্যান্সার পেশেন্ট আসার কথা সেই দিন আসতে পারেনি। কেন? রাস্তায় একটা হঠাৎ সকাল থেকে একটা দুর্যোগ দেখা যায়, কিছু কিছু জায়গায় বন্ধ হয়ে যায়, আসতে পারেনি তারা। কিন্তু তবুও আমি আবার ঘোষণা করে দিই যে নেক্সট উইকের মানডেতে ক্যান্সার পেশেন্টদের জন্য এই সপ্তাহে যারা আসতে পারেননি, সেই পেশেন্টগুলো যারা আসতে পারেন, নাম লেখানো হয়েছিল ক্যান্সার পেশেন্টের, তাদের সামনের সোমবারেও আমি কোনো ফিস নেব না, আপনারা বিনা দ্বিধায় আসতে পারেন। ফিসটা বড় কথা নয়, কারণ আপনি একটা মারাত্মক অসুখে ভুগছেন, আপনাকে যদি আরও একটা মাসও বেশি বাঁচিয়ে রাখতে পারি, সেটা আমার ডাক্তারি বিদ্যার কাছে অনেক বড় ব্যাপার। জাস্ট এ মিনিট। ইয়েস, হ্যালো। হ্যালো ডাক্তার, বলুন। আমার ছেলে 16 বছর বয়স, আর চুলটা পেকে যাচ্ছে, মাথার চুলটা। আজকের দিনে এটা নতুন কিছু না, এমনিতেই ছেলেরা আজকের ডেটে মানে আমাদের বয়সের থেকে আগে পেকেছে, নাম্বার 1। আর নাম্বার 2, যে ধরনের খাবার খাই আমরা তাতে লিভারও ভালো থাকার কারণ, এগুলো লিভার থেকে তো হয়। আর হেরিডিটি, যদি আপনাদের বংশে খুব কম বয়সে চুল সব সাদা হয়ে যাওয়া রোগ থাকে, তাহলে ছেলের পাকতে শুরু করবে। আর যদি দেখেন যে না, আপনার মাথার চুল কালো, আপনার বাবার মাথার চুলও কালো ছিল, তাহলে ছেলের এখন যেটা পাকছে সেটা লিভার থেকে হচ্ছে। সো ছেলেকে একটু বলুন পেট পরিষ্কার যেন হয় প্রতিদিন, আর বাইরে তেলে ভাজা বা তেল জাতীয় খাবারগুলো, ফাস্টফুডগুলো একটু কম করতে। আর অড়হর পাতা আর কাঁচা হলুদটা একটু আখের গুড় দিয়ে খেতে বলুন, মাসখানেক, অনেকটা ভালো রেজাল্ট পাবে।
ঠিক আছে? আর কেশক্তে পাতা চেনেন? কেশক্তে পাতা, হ্যাঁ হ্যাঁ ওইটাকে ওর মাকে বলুন ভালো করে রস করে দিতে, স্নান করার আধ ঘন্টা আগে মাথায় মাখতে, কেমন? তাহলে দেখবেন অনেকটা ভালো রেজাল্ট পাচ্ছেন। এরপরে যদি না হয়, আমি এখনো বেঁচে আছি, আসুন। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। আমার হচ্ছে এই দিনে 3-4 বার পায়খানা, হ্যাঁ, বুঝতে পারলাম না। দিনে 3-4 বার পায়খানা হয়। আমাশা আছে, আমাশাটা ঠিক করে ফেলুন, তাহলেই হবে। আপনি এক কাজ করুন, আপনার যে স্টুল পটিটা হয়, স্টুল আর এই টেস্টটা করিয়ে নিয়ে আপনি একদিন আমার কাছে পাঠিয়ে দিন, ওকে? বা এখানে নিচে যে নাম্বারগুলো আছে ওগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার, ওতে পাঠিয়ে দিন, আমি দেখে নেবো। তাতে আপনাকে হোম রেমেডি বলে দিতে পারবো, ওতে আমাশা আছে কিনা একবার দেখে দিই, ঠিক আছে? স্টুল আর টেস্টটা করাবেন, সকালের ফার্স্ট স্টুলটা পাঠিয়ে দেবেন ল্যাবরেটরিতে, ওকে? ঠিক আছে। তো এরকম ছোট্ট ছোট্ট সমস্যা অনেকেই কিন্তু ভোগায়, কারণ আমাশা মানসিক রোগগ্রস্ত হয়ে যায়। আপনি দেখবেন যারা আমার টিভির পর্দার সামনে আজকে বসে আছেন, যাদের আমাশা টেন্ডেন্সি আছে, মানে বুঝবেন কি করে? খাবার খাবার পরেই একটা পটি যাবার টেন্ডেন্সি, অথবা একটু টেনশন হলো পটি যাবার টেন্ডেন্সি, একটু চা খেলেন পটি যাবার টেন্ডেন্সি, এবং পটি করার পর দেখবেন যে হাতের মধ্যে তেল তেল লাগছে রেকটামে হাত দিলে। এই যে তেল তেল ব্যাপার, তার মানে চর্বি চর্বি মতো একটা থকথকে জেলি জেলি একটা পটি হয়, যেটা সেটা কিন্তু আমাশাযুক্ত। আমাশা দুই প্রকার, একটা শ্বেত আমাশা আর একটা রক্ত আমাশা, যেটার সঙ্গে ব্লাড আসে। তো সেই জন্য স্টুলটা টেস্ট করে নিন, স্টুল আরই, তাহলে সঠিক ট্রিটমেন্টটা হয়। আমাশার কোন আমাশাটা আছে, ওকে? ইয়েস, হ্যালো হ্যালো, নমস্কার ডাক্তারবাবু। নমস্কার নমস্কার, বলুন। আমি জঙ্গলমহল থেকে বলছি। কোথা থেকে? জঙ্গলমহল। জঙ্গলমহল, সেটা কোথায়? পুরুলিয়া? জঙ্গলমহল না না, গোয়ালপাড়, মানে ওই মেদিনীপুর ডিস্ট্রিক্ট। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, এই দিদিভাই অনেকবার যাতায়াত করলো, ঠিক, জঙ্গলমহল, তো মনে আপনাকে পড়েছে। অনেক চেষ্টা করার পর আজকে আমি পেয়েছি, যাই হোক আমারও সৌভাগ্য। তো বলছি, আমার ছেলের দুটো কিডনিতে স্টোন ছিল। হুম হ্যালো। শুনছি, আমি শুনছি, তারপর? হ্যাঁ, তো স্টোন দুটো অপারেশন করে বের করা হয়েছে, মানে এখন যে আধুনিক যুগে যে অপারেশন, ওই কি বলে এটা, হুম স্টেন লাগিয়ে। হুম। তো পরে 1 বছর পর আবার আমরা সোনোগ্রাফি করে দেখেছি যে আরো স্টোনের, মানে ছোট্ট মাত্র একটা স্টোন আছে। তো এটা যদি আপনি কিছু বলেন ট্রিটমেন্টটা সম্পর্কে, মানে কি করলে ঠিক হয়? না না, আর অপারেশন করাতে যাবে না। নাম্বার ওয়ান, আমার এখানে অপারেশন হয় না, সে স্টোন হোক যাই হোক, সিস্ট থাকুক কিডনিতে, ওটা ওষুধেই সেরে যায়। নাম্বার টু, অপারেশন যখন করিয়েছিলেন তারপরে কি, অপারেশনের পরে কি আলট্রাসোনোগ্রাফি করে দেখেছিলেন যে পুরো স্টোনগুলো তারা বার করেছে কিনা? করেননি? না, করেননি তো? মানে করে না। আপনি কেন, সবাই করে না। কারণ এই যে ছোট ছোট অপারেশনগুলো করার জন্য ডক্টররা ডাকে, হইচই করে অপারেশন করে, টাকা জমা দিয়ে দিন, টাকা জমা দিয়ে দিন, ইত্যাদি হয়ে গেল। অপারেশন হওয়ার আগে একবার নয় 5-5 বার অন্তত আলট্রাসোনোগ্রাফি হয়। তাহলে অপারেশনের পরে কেন একবার ডক্টররা নয় তার জন্য আরও 1000 টাকা বেশি নেবে? অপারেশনের পরে কেন ডক্টররা আর একটা ইউএসজি করে দেয় না? দেয় কি? দেয় না, তাই না? তাহলে এইটা কাদের ফল্ট? আপনার না, ডক্টরদের ফল্ট। আপনাদের ফল্ট কি? আপনারা কেন জিজ্ঞাসা করেননি যে আর একটা ইউএসজি করে দিন? আদৌ স্টোনগুলো আপনারা বের করলেন কি না সেটা আমরা বুঝবো কিভাবে? আপনি কোশ্চেনটা করেননি তখন, তাই না? শুধু যা চাইছে পয়সা দিয়ে চলে এসছেন। মানে এক্সরেটা করা হয়েছিল, সোনোগ্রাফিটা হয়নি। সোনোগ্রাফি না হলে আপনি বুঝবেন কি করে? তো সেই জন্যই আর অপারেশনে যাবেন না, ওইসব ফেক অপারেশনে আমি বিশ্বাস করি না। তাতে যদি একটা স্টোন রেখে দিই, বাকিটা ওরা অপারেট করে, তাহলে লাভ কি হলো? সেটাও হতে পারে। নতুন করে তো আর এক্ষুনি, কত বছর আগে আপনি অপারেশন করিয়েছেন? 2 বছর আগে। 2 বছর আগে। তো তারপরে খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন করে দিয়েছিল? বলি, আমার ছেলে থাকে বেলেঘাটাতে, কলিমুদ্দিন। ছেলেকে তাহলে রিপোর্টটা দিয়ে হাতে দিয়ে আমার কাছে পাঠিয়ে দিন, আমি বেলেঘাটাতেই আমি থাকি। আর ওর ডিভাইনে অপারেশন গুলো হয়, দুটো অপারেশনই ডিভাইনে হয়েছে। হ্যাঁ, ভালো জায়গায় করিয়েছেন। দিবাকর ঘোষ, ডক্টর দিবাকর ঘোষ। ঠিক আছে, আপনি ছেলেকে কারেন্ট যে আলট্রাসোনোগ্রাফিটা করিয়েছে ওইটা নিয়ে আমার সঙ্গে বেলেঘাটাতেই দেখা করতে বলুন। ছেলেকে বলবেন যে বেলেঘাটা সিআইটি মোড়ে, বেলেঘাটা থানার পাশেই আছি আমি। হ্যাঁ, সিআইটি মোড়টা আমি জানি। হ্যাঁ, থানার পাশে, ওখানে পাঠিয়ে দেবেন, বলবেন আমার নাম বলতে বলবেন, ওখানে দেখিয়ে দেবে যে কেউ। আচ্ছা, আর ডাক্তারবাবু, এটা মানে পুনঃপ্রচার যেদিন হবে সেই দিনটা কি আপনি বলে দিতে পারবেন? আমি এটা মানে ছেলেকে দেখিয়ে, মানে শুক্রবার অথবা শনিবার পাঠিয়ে দিন না, সামনের সপ্তাহে শুক্রবার অথবা শনিবার পাঠিয়ে দিন, আমি দেখে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। সকাল সকাল পাঠিয়ে দিতে বলবেন
যে মার সঙ্গে কথা হয়েছিল, তাহলে আমাকে যেন একটু মনে করিয়ে দেয়। ওকে। জঙ্গলমহল বললে আপনি হ্যাঁ, জঙ্গলমহল, একদম ঠিক, হ্যাঁ হ্যাঁ মনে থাকবে। ওকে। তো যাই হোক, অনেক দূর থেকে কথা হয়ে গেল। জঙ্গলমহল মানে ওরে বাবা, ভাবাই যায় না, প্রচুর দূর থেকে কথা হচ্ছে। তবুও এত দূরে যে আমি আপনাদের কাছে আসতে পেরেছি, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। যে এই জন্যই আসা। আপনি জঙ্গলমহল থেকেও আবার ছেলেটা এই বয়সে আবার একটা অপারেশন, না একটা জায়গায় এতবার অপারেশন মানে রিস্ক থেকে যায় অনেক, যদি ক্যান্সার হয়ে যায়। কারণ দিনকাল ভালো না। 2019 থেকে কিন্তু হু ঘোষণা করে দিয়েছিল যে 2019 থেকে ক্যান্সারের প্রাদুর্ভাব এত বাড়বে, বিশেষ করে ইন্ডিয়াতে এবং তার থেকেও বেশি করে পশ্চিম বাংলায়, যে পরিবারে 4টে করে লোক থাকলে সেই পরিবারে 2জনের ক্যান্সার হবে, মানে 50% ক্যারি করবে ক্যান্সার ইন ওয়েস্ট বেঙ্গল। তো সেই জন্য ভয়টা আমাদের অপারেশনের সবার, আমাদেরও, ডক্টরদেরও। ইয়েস, হ্যালো। যাই হোক, কেটে গেছে, কোনো অসুবিধে নেই। আবার একবার ট্রাই করতে পারেন, কোনো টেকনিক্যাল প্রবলেম ছিল, অথবা টিভি সাউন্ডটা মিউট করে দিয়ে কথা ফোন করুন, তাহলে সুবিধা হবে। কারণ ফোনে শুনুন, টিভিতে দেখতে থাকুন। ওকে। ইয়েস, হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি হ্যাঁ বলছি। ডাক্তারবাবু নমস্কার, আমি যাদবপুর থেকে দিলীপ সরকার বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। আমি 1 তারিখে আপনাকে দেখেছিলাম। হ্যাঁ তো এখন বাহাদুরতে এখানে একটা এক্সরে করতে বলেছে, হ্যাঁ জয়েন্ট। হ্যাঁ হ্যাঁ। তো কিছু লেখেনি কোন অ্যাঙ্গেলে হবে। না না, কোনো অ্যাঙ্গেল না, একদম ফ্রন্ট এপি ভিউ, এপি ভিউ। হ্যাঁ, কোনো অ্যাঙ্গেল নেবে না, সাইড ভিউ না, ফ্রন্ট এপি ভিউ। একটু হাঁটা চলা করছে, ঠিক আছে, তাকেও আমি আবার দেখাবো। মানে হাঁটছে তো? হ্যাঁ, এখন হাঁটছে, ব্যথাটা একটু কমেছে। আর আপনার ওখানে ব্লাড টেস্টটা করা রয়েছে। আচ্ছা আচ্ছা। ওখান থেকে নিয়ে আপনাকে কবে আসার আছে? এই সপ্তাহে আসবেন? আমি এই শুক্রবারে আসবো। আমি কালকে নাহলে করে নেবো, এটা করে নেবো। ঠিক আছে, ঠিক আছে। একটু পেশেন্টের কথা বলুন না, তো না না, এখন কথা বলার দরকার নেই, বাকি ফোনে কথা বলে নেবেন, তাহলেই হবে। ঠিক আছে। হ্যাঁ ভালো আছে এখন, একটু ভালো আছে। না না, আমি তো বলেইছিলাম আপনাকে হাঁটাবো 15 দিনে, তাহলেই তো হয়েছে। হাঁটছেন তো? হ্যাঁ হ্যাঁ। ব্যাস, বাকি ওষুধটা মন দিয়ে খান, তাহলেই হবে। দৌড়াবেন এবার। ঠিক আছে, ঠিক আছে। আর যেগুলো খেতে নিষেধ করেছি, বিশেষ করে ওগুলো যেন বাজার না হয়, তাহলেই হবে। ওকে, ঠিক আছে, শুক্রবার দেখা হবে, আসুন। তো যাই হোক, কিছু কিছু সময় আমার পুরনো পেশেন্টরাও ঢুকে পড়ে, ভালো লাগে। কারণ ফোনে তো আমার সঙ্গে মাঝখানে আর কোনো টকিং হয় না, হেল্পলাইনে কথা হয়। তো তারা কেমন আছে না আছে ওনাদেরও মাঝের মধ্যে বলতে ইচ্ছে করে, আমারও জানতে ইচ্ছে করে, কিন্তু সবসময় যোগাযোগ হয়ে ওঠে না। এগুলো ইত্তেফাক, হঠাৎ করে কানেক্ট হয়ে গেল তাই। তো যাই হোক, যারা ওষুধ খাচ্ছেন তাদের বিশেষ করেই ভালো থাকুন, আর ভালো থাকবেন তবেই যদি নিয়মগুলো পালন করেন। কারণ আমি টিভিতে বলছি যা, আপনারা যারা আমার কাছে ট্রিটমেন্টে আছেন, আমি টেবিলেও একই কথাই বলি, 72 ঘন্টায় হাঁটাবো তো 72 ঘন্টায়, 15 দিনে হাঁটাবো তো 15 দিন। সুতরাং একটু নিয়ম মেনে চলবেন, ভয় পাবার কিছু নেই। নয়কে ভয় করার জন্যই আমরা আছি। ইয়েস, হ্যালো। হ্যালো হ্যালো। বলছি, আমি পোশাক থেকে বলছি। কোথা থেকে শোনা যাচ্ছে? আপনি উনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না? পোশাক থেকে বলছি। হ্যাঁ, বলে ফেলুন, বলুন। বলছি আমার গ্যাসের প্রবলেম, বুঝলেন? কিন্তু কানের প্রবলেম তো না, গ্যাসের সাথে আপনার কানের প্রবলেম হচ্ছে। আগে কানটা সারান, তারপর গ্যাসের প্রবলেম সারাতে হবে, নাহলে হবে না। আপনি শুনতে পাচ্ছেন না, কিছু করার নেই। আপনি কালকে কানের ডাক্তারের কাছে যান, ইএনটি। ওকে। না, এই এখন আবার ঘুম থেকে উঠলেন। আমি শুনতে পাচ্ছি, বলুন। বলছি কিন্তু আমি তো শুনতে পাচ্ছি না। থাকছে না বটে। গ্যাসের প্রবলেম সারছে না? হ্যাঁ, না। আচ্ছা, শুনতে থাকুন। গ্যাসের প্রবলেম হচ্ছে যার, বসিরহাট থেকে যিনি ফোন করেছেন, ওনাকে বলে দিই যে দুধ চা খাওয়াটা বন্ধ করুন। দুধ চা সকালবেলা উঠে যেটা 1 গ্লাস করে গিলে নিচ্ছেন, ওটা বন্ধ করতে হবে। র চা খান অথবা লেমন টি খান লেবু দিয়ে, তাহলে ভালো থাকবেন। আর তেল জাতীয় খাবারগুলো একটু কম করতে হবে, কারণ তেল ডাইজেস্ট করার ক্ষমতা না থাকলে তেল জাতীয় খাবার তাদের বেশি খাবার ইচ্ছে হয়। যাদের জন্ডিস হয় দেখবেন তাদের ঝাল খাবার বেশি ইচ্ছে হয়। সুতরাং তৈলাক্ত খাবারগুলোকে একটু অ্যাভয়েড করুন, তাহলেই হবে। ওকে। আর নাম্বার 3, সকালবেলা উঠে একটুখানি জোয়ান আর আদা চিবিয়ে খেয়ে নিয়ে 1 গ্লাস জল খাবেন, অনেক ভালো থাকবেন। অ্যান্টাসিড খেতে হবে না, কেমন? হ্যালো। হ্যালো ডাক্তারবাবু। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বসিরহাট থেকে বলছি। ও, আবার বসিরহাট থেকে? বাহ, পাশের বাড়ি। টিউমারের জন্য
টিউমার, বলুন বলুন। হ্যাঁ, টিউমারের আপনার কি ওষুধের ছাড়বে ডাক্তারবাবু? তাহলে আপনার কাছে আমি যাবো। আমার টিউমার না দেখে তো এটা বলা যাবে না। টিউমারটা কি এখন ছোট সর্ষের মতো, না মটর দানার মতো, না কমলা লেবুর মতো, এখন কি সাইজের টিউমার সেটা না দেখে কিছু বলা যাবে না। ফোনে টিউমার সারানো যায় না, কমলা লেবুর মতো হয়েছে, কমলা লেবুর মতো। সেটা দেখতে হবে সেটা কোথায় হয়েছে। ইউটাসে। রিপোর্ট নিয়ে আসুন। বাড়িতে বসে কমলা লেবুর মতো টিউমার হয়ে গেছে ইউটেরাসে, শখের রুগী যদি না হন, না কিছু রুগী আবার শখের থাকে না, বাড়িতে বসে সেরে যাবো, আমাকে একটু হোম রেমেডি পাঠিয়ে দিই ডাক্তারবাবু টেলিফোন করে, না, ওটাকে রিপোর্ট নিয়ে আসতে হবে, আলট্রাসোনোগ্রাফিটা করে নিয়ে আসুন, নাহলে সিটি স্ক্যান করান লোয়ার অ্যাবডোমেন, তবে আপনি সারবেন। নাহলে ওই কাটাকুটি হবে, আপনি আমার কাছে 1 বছর বাদে আবার ইউটেরাস ক্যান্সার নিয়ে আসবেন। অপারেশন করার আগে একবার যোগাযোগটা করবেন। ওকে? ইয়েস, হ্যালো। হ্যালো, নমস্কার ডাক্তারবাবু। নমস্কার নমস্কার, বলুন। আমার মায়ের শীতকালে না ঠোঁটে ঘা হয়, এবার টক খেলে তো বিশেষ করে বেশি হয়। বরুণী লাগান আর টক খাওয়া বন্ধ করে দিন। আর শীতকালে যখন হয় তখন বরুণী লাগাবে। পড়লি। সিম্পল। বাড়িতে আছে না? রাত্রিবেলা শোবার সময় ঠোঁটে লাগিয়ে ঘুমাতে বলবেন। আর বাড়িতে তেঁতুল, আমড়া, আচার এসব ঢোকা বন্ধ করে দিন, তাহলেই ভালো থাকবে। এর জন্য ওষুধ খাবেন নাকি আর? ঠিক আছে? আচ্ছা, শরীর খারাপ করলেও হয়? কি শরীর খারাপ মানে পিরিয়ডস হলে? টেনশন করলে হয়, আবার যদি একটু জ্বর জ্বর ভাব হয়, ঠান্ডা লাগলেও হয়। কি হয়? এই ঠোঁটে ঘা। পেটে ঘা? পেটে? ঠোঁটে ঠোঁটে। ঠোঁটেতে? হ্যাঁ, ঠোঁটে। তাহলে প্রবলেম আছে। আচ্ছা। স্কিন টেস্ট করাবার দরকার আছে, অ্যালার্জি টেস্ট করাবার দরকার আছে, ওই টেস্ট করিয়ে নিয়ে আপনি আসবেন। ঠোঁটের যদি প্রবলেম থাকে, অ্যালার্জেটিক প্রবলেম, তাহলে সেটা করার দরকার আছে। আর একটা সোর যেটা হয়, জলফোস্কার মতো হতে থাকে, জ্বর শুটোর মতো দেখতে হয়, খাবার খেলে, টক জাতীয় খাবার খেলে আরও বাড়তে থাকে, সেগুলো ওয়ান টাইপ অফ ডিজিজ, স্কিন ডিজিজ, এগুলো আর বাড়িতে বসে সারানো যাবে না, না সম্ভব না। আমি কেন, ভগবানও পারবে না। তো সেই জন্য এটার কাছের কোনো আপনার স্কিন স্পেশালিস্ট থাকলে ওনাকে দেখিয়ে নিন, সেরে যাবে। হ্যালো হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি ডাক্তারবাবু বলছেন? হ্যাঁ বলছি। বলছি আমি কাটোয়া থেকে বলছি। কি সমস্যা বলুন। বলছি আমার শরীরে নানা সমস্যা দেখা গেছে। সমস্যা দেখা যাচ্ছে? এই যা খাই তাই গ্যাস অম্বল হচ্ছে। তাহলে খাবারগুলো বেছে খেতে হবে। যে খাবারগুলো আপনার স্যুট হচ্ছে না আপনি খেয়ে ফেললে হবে কি করে? সব খাবার সবার জন্য না তো। পায়খানা ক্লিয়ার হলে আমার এই শরীরে গ্যাস অম্বল হয়। আর বুকের ডান দিকটা আমার আর খুব আমার কাঁপে, একটুখানি ভারী কাজ করতে গেলে আমার শরীরে কাঁপে প্রচন্ড। আর আমার বল পেটে ব্যথা করে। আর পায়খানার দ্বারা আমার একটা পাইপের মতো আছে। অনেক সমস্যা। পাইপটা আমার এক ঝোড়া রোগ আপনার। পাইপটা আমার বছর 5-6 হয়ে গেল। আজকে পাইপটা দিয়ে আমার পায়খানাটা আমার হয়, তখন একটু শক্ত হলেই ওটার দেওয়ারে ডিমগুলোই নেমে যায়। আমার লিঙ্গটা আমার একটু দোষ আছে। লিঙ্গটা আমি এখন বিয়ে থা করতে পারি নাই গো। 42 বছর বয়স হয়ে গেল। বয়স কত আপনার? 42। 42? একটা ভালো দিনক্ষণ দেখে বাড়ির কাউকে নিয়ে চেম্বারে আসুন। হ্যাঁ, ভালো দিন দেখে একদিন আসতে হবে। অনেকগুলো রোগ জমিয়ে ফেলেছেন। ঠিক আছে, আসুন। এক ঝোড়া রোগ, উনি এখন আরো বোধহয় বাকি আছে, সবটা বলেননি। তো যাই হোক, এতগুলো রোগ নিয়ে বাড়িতে থাকাও উচিত নয়। সাইকোলজিক্যাল এফেক্ট হবে। আবার বিয়েটা করেননি, আস্তে আস্তে মেন্টাল পেশেন্ট হয়ে যাবেন। বাড়ির কাউকে নিয়ে একবার দেখা করুন, নাহলে সারবেন না। কারণ এতগুলো রোগ একসঙ্গে সারানোও যাবে না। আর এইভাবে পড়ে থাকতে থাকতে হঠাৎ করে কোনো একটা ক্রনিক ডিজিজ দেখাতে মুশকিল হয়ে যাবে তখন। তার থেকে সময় করে একটা দিন যদি পারেন তো আসতে পারেন। কেমন? হ্যালো, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, বলছি আমার ছেলের জন্য একটু বলতাম। বলুন। ও সময় পেট ব্যথা করে, মানে সবসময় মাঝে মাঝে 2 মাস 3 মাস অন্তর পেট ব্যথা করে। আর ওই আমরা জানি গ্যাসের ব্যথা, কিন্তু এটা 2-3 মাস আগে হঠাৎ করে এরকম হাসপাতাল থেকে ধরা পড়লো যে পাথর হয়েছে কিডনিতে। কিডনিতে পাথর
পাথর হয়েছে, তা মূত্র নালিতে। তা ও হচ্ছে ওষুধ খাওয়ার পরে মানে পার হয়ে গেছে কিনা আমরা আর আলোচনা করে দেখিনি, কিন্তু ইদানিং আবার খুব পেট ব্যথা করছে, খাওয়া দাওয়া করে না, 2-3 দিন এরকম বন্ধ থাকে, তারপর আবার ঠিক হয়ে যায়। তো এর জন্য আপনার কাছে যেতে চাই, সীমা আমি ঠিক হবে মনে হয়। আর একটা আলট্রাসোনোগ্রাফি করতে হবে, কারণ আমার কাছে আসতে গেলেও কারেন্ট আলট্রাসোনোগ্রাফিটা চাই, কারণ আবার পাথর ফিরে এসেছে কিনা সেটা দেখার জন্য। কেমন, হোল অ্যাবডোমেন পুরো পেটটার একটা আলট্রাসোনোগ্রাফি করবেন, ওইটা করে নিয়ে আসুন, তাহলে আমি ওষুধ দিতে পারবো, নাহলে বুঝবো কিভাবে আবার পাথরটা ফিরে এলো কিনা। কারণ পেশেন্টকে দেখে কোনোদিন বোঝা যাবে না যে আপনার পেটে কেন ব্যথা হচ্ছে। পেটে ব্যথা হবার অন্তত 20 রকমের কারণ আছে, ঠিক আছে? শুধু যে পাথরের জন্যই ব্যথা হবে এর কোনো মানে না। তো ওই জন্য একটা আলট্রাসোনোগ্রাফি করিয়ে নিয়ে তারপর এখানে আসুন, কেমন? আমরা তো সোমবারে যাবো বলে নাম লিখিয়েছিলাম আপনার চিঠির। হ্যাঁ, এই সোমবার খোলা আছে, এই সোমবার খোলা, রবিবার বন্ধ, আমাদের রবিবার ছুটি। হ্যাঁ, সোমবারে আমি ফোন করেছিলাম ওখানে, তা বলছে যে সোমবারে আসতে, কিন্তু সোমবারে আলোচনা হয়তো করতে পারবো না, ওর সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিচ্ছে তো, পরীক্ষা তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ছেলে কি সঙ্গে আসবে? হ্যাঁ, আমি ছেলেকে নিয়ে যাবো। তবুও বলবো যে আলট্রাসোনোগ্রাফিটা করে নিয়েই আসুন, কারণ শুধু খালি হাতে এসে আমি ওষুধ দিতে পারবো না। পেটে ব্যথার ওষুধ সে তো একটা ট্যাবলেট আপনি বাড়ি থেকে ওখানে আপনার দোকানে পাওয়া যাচ্ছে, খেলেই কম থাকবে। কিন্তু কেন হচ্ছে সেই কারণটা না জেনে যদি ওষুধ নিয়ে যান তাহলে ভুল হয়ে যাবে। তার থেকে বলবো 2 দিন দেরি হোক, আপনি বুধবার আসুন সোমবারের জায়গায়, কিন্তু আলট্রাসোনোগ্রাফিটা করে নিয়ে আসুন, কেমন? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ওকে। কারণ এত দূর থেকে আসবেন, আপনাকেই বলছি আমি, এত দূর থেকে আসবেন যখন, যে কারণের জন্য আসেন, যে উদ্দেশ্যে, কারণ আপনার এখানে আসা মানে একটা দিনের বেলা শেষ, কারণ নাম লেখানো ইত্যাদি ইত্যাদি ভিড় হয়, সত্যিই ভিড় হয়, কিছু করার নেই। আমি চেষ্টা করি যতটা তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায়, দূরের মানুষগুলোকে একটু আগে ছেড়ে দিই, তার জন্য আরও আমার অনেক ডক্টরদের নিয়ে বসি। কিন্তু তবুও বলি যে এই যে সারাদিনের হয়রানি, তাতে যদি আপনার রেজাল্টটা না হয়, না আমার এখান থেকে রেজাল্ট পায় না এরকম কোনো ব্যাপার নেই। যারা কথা শুনে চলছে তারা রেজাল্ট 100% হবেই, কিন্তু ওই ওষুধ নিয়ে গেলাম বলেই বাস আমি সেরে যাবো সেরা মনোভাব রাখবেন না। নিয়ম রুলস মানতে হবে, তাহলে সারবেন, 100% রেজাল্ট আছেই। হ্যালো, হ্যাঁ ডাক্তার নমস্কার। নমস্কার নমস্কার, বলুন। আমি দিয়ালা চৌরাস্তা থেকে বলছি। স্যার, আমার স্বামী মানে আজ থেকে 15-20 বছর ধরে মাথা মানে কপালের ডান দিকটা ভীষণ যন্ত্রণা হয়। মানে আজকে এমন যন্ত্রণা হচ্ছে যে সকাল থেকে পারছে না, আর মাঝে মাঝে উল্টিও হচ্ছে, কিছু খেতে পারছে না। মাইগ্রেন? অনেক আমি ডাক্তার বা এর আগে সিটি স্ক্যান মাথার করেছি, কোনো প্রবলেম নেই। কি করবো? কোনো প্রবলেম আসবে না, মাইগ্রেন আছে। হ্যাঁ, এখন বাড়িতেই শুয়ে আছে, মানে সকাল থেকে মানে কাজ কাম তো পুরো বন্ধ, পুরো কন্টিনিউ 3 থেকে 4 দিন বিছানা থেকে উঠতে পারে না, এইভাবেই থাকে। বেহালা চৌরাস্তা যখন, ওনাকে নিয়ে একবার শুক্রবার অথবা শনিবার আসুন বেলেঘাটায়। আর আরেকটা স্যার, আপনার কাছে আমি আরেকবার ফোন করেছিলাম 31শে ডিসেম্বর, সমস্ত রিপোর্টও পাঠিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমার সঙ্গে ওরা বারবার ওদের কাছে ফোন করছি যে স্যার রিপোর্টগুলো দেখি কি বলেছে, আমাকে একবার বলুন। খালি কার রিপোর্ট এটা, কার রিপোর্ট? আমার রিপোর্ট ছিল ওগুলো। আমার এই পেটের ডান দিকে যন্ত্রণা হয়, পেটের ডান দিকটা খুব ভীষণ যন্ত্রণা হয়। না, ওরা তো বলতে পারবে না। রিপোর্টটা আমার কাছে অবধি যদি পৌঁছে তাহলে রিপোর্টটা আপনি রিপ্লাই পাবেন, কারণ যারা টেলিকলার দেয় না ডক্টর, তারা ডক্টর না। সুতরাং ওনাদেরকে বলবেন যে ওই রিপোর্টটা যেন আমার কাছে ফরওয়ার্ড করে দেয়, তাহলে আমি আপনাকে রিপ্লাই দেবো। বারবার করে বলেছি যে ডক্টর দিতে বলেছে রিপোর্টগুলো, উনি দেখবেন, ডক্টরবাবু দেখবেন, রিপোর্টটা দেখে আমাদের সেই হিসাবে ডক্টরবাবু যেটা বলবেন আমরা সেটা বলবো। এবার বারবার দিন দিতে দিতে আমি লাস্টে দুঃখের জ্বালায় বলি, এতদিন ধরে এ করছে, লাস্টে আমি দুঃখের জ্বালায় আপনার কাছে যাইনি বলি, ডক্টরবাবু যেতেও বলেছিল, কিন্তু রিপোর্টটা কি। আপনি এক কাজ করুন, ওখানে যে কোনো একটা নাম্বার নোট করে রাখুন, ওই নাম্বারে আগে আমার সাথে কথা বলুন, ওই নাম্বারে বলবেন যে আমার সাথে কথা বলিয়ে দিতে, ঠিক আছে? আমি আপনাকে আমার পার্সোনাল নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো, বা এই চ্যানেলে অন্যান্য অনুষ্ঠানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, 9038450100, এটা দেওয়া আছে শেষে 100 যেটা, ওই নাম্বারটা অন্যান্য অনেক অনুষ্ঠানেই আমি দেখিয়ে দিই, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি ওই নাম্বারে পাঠান, আমি ডাইরেক্ট আপনাকে রিপ্লাই করবো, ওকে? আচ্ছা, ঠিক আছে। স্যার ছোট কথা ছিল, আপনি একদিন মানে 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 টিভিতে বলছিলেন যে মাথার যন্ত্রণার জন্য লবঙ্গের তেল মানে যদি কোথাও পাওয়া যায় ওইটা দিয়ে রাখতে, না খেয়ে এক ফোঁটা করে দিয়ে শুতে, ওটা আজকে হ্যাঁ, ওটা খানিকটা ভালো থাকার জন্য, ভালো থাকবে, অনেকটাই ভালো থাকবে। ওটা কি জলের মধ্যে দিয়ে ফোটাতে হয়, জলটার যে ভেপারটা, স্টিমটা, ওইটা নিতে হয়, নাক দিয়ে নেবে, মুখ দিয়ে ছাড়বে। ও নাকে নিয়ে মুখ দিয়ে ছাড়তে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টিমটা, ভেপারটা। আচ্ছা,
জল ফুটিয়ে যে বাষ্পটা ওঠে, এই বাষ্পটা, আর যেটা আমি লবঙ্গ তেলটা এনে, হ্যাঁ ওই তেলটা ওই জলের মধ্যে দিতে হবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। আর বাকি আপনি আসলে আমি ওটা স্প্রে দিয়ে দেবো, আমাদের ওটার জন্য স্পেশাল স্প্রে আছে, ওটা আমি দিয়ে দেবো। ঠিক আছে? আর স্যার আমার যা তো শনিবার দিন আপনার ওখানে একটা ওনার মানে মামাকে নিয়ে যাবে, মানে ওনার তাহলে মামা- ওনার সাথে আপনি চলে আসুন, আমি ওষুধ দিয়ে দিতে পারবো। ওকে? আচ্ছা। ঠিক আর আছে। স্যার একটা ছোট্ট কথা, আমার একটা রিকোয়েস্ট খালি একটু রাখুন, আমার মুখে হঠাৎ করে কালো ছোপ না দেখা অবধি কিছু দেওয়া যাবে না এতে, কারণ স্কিনের ডিজিজ 101 রকমের আছে। শুধু কালো দাগ বিভিন্ন কারণে হয়, ওটা মেচেতার দাগ না পুড়ে যাওয়া দাগ না স্কিন ডিজিজ হচ্ছে ওখানে, না কোনো ক্রিম লাগিয়ে হয়েছে, সেগুলো না দেখে স্কিনের জন্য শুনে কোনো ওষুধ দেওয়া হয় না, কোনো ডাক্তারই দেয় না। নিম হলুদ লাগালে সব স্কিনের ডিজিজ একটু ভালো হয়, কিন্তু যা ওই যে প্রথমেই বললাম, নিমে যদি অ্যালার্জি থাকে তাহলে বেড়ে যাবে, তো সেই জন্যে ওটা দেখে ওষুধ দেওয়া দরকার আছে। আপনি যেদিন আসবেন আমাকে মনে করিয়ে দেবেন, আমি দিয়ে দেবো। আচ্ছা স্যার, আমি আর আমার স্বামী যদি দুজনাই একসঙ্গে মানে ঢুকতে দেবেন কি? হ্যাঁ একসঙ্গেই তো ঢুকবে। ও মানে ওরা মানে ওখানে ধর না স্বামীর নামটা শুধু লেখালাম। হ্যাঁ তার সঙ্গে একজন করে, পেশেন্টের সঙ্গে একজন করে বাড়ির লোক অ্যালাউড। ও, ঠিক আছে? ওকে। থ্যাংক ইউ। তো যাই হোক, আশা করি আপনার সমস্যার সমাধান হলো খানিকটা, বাকিটা আসার পর সমাধান হয়ে যাবে। তবুও বলে দিই যে এত দীর্ঘ বছরের ক্রনিক ডিজিজ মাইগ্রেন, সেটাকে সারে হলো, মাইগ্রেন সারে, কে বলেছে সারে না? 100% সারে। তো সুতরাং ওই কোনো এক ডাক্তার বলে দিয়েছে, উনি তাহলে ভবিষ্যৎবাণী করেন যে না সারবে না সারবে, এটা অনেক ডাক্তার আছে, এটাকে অপারেশন করে ফেলুন, নাহলে আপনার 2 মাস পর বাস্ট হয়ে যাবে। 2 মাস পর বাস্ট হয়ে যাবে, ওটাকে বোম লাগানো আছে নাকি পেটের মধ্যে যে ওটা বাস্ট হয়ে যাবে? উনি ভবিতব্য দেখে বলে দিলেন, উনি এত বড় ডাক্তার হয়ে গেছে। তো এরকম কিছু ডাক্তার আছে এরকম বেশ রসিয়ে কষিয়ে ভবিতব্য বলার জন্য, যে এই অপারেশন করে ফেলুন, এক্ষুনি অপারেশন করুন ইত্যাদি ইত্যাদি। বাট ডোন্ট গো অপারেশন। খুব এমার্জেন্সি, অ্যাক্সিডেন্টলি কেস, আর্জেন্সি না হলে কোনো অপারেশন নয়। অপারেশন যিনি করবেন তাকে জিজ্ঞাসা করুন, সেটা 6 মাস পর তার দায়িত্বটা কে নেবে যদি কোনো ইনফেকশন হয়ে যায়। উনি কি সাইন করে দেবে আপনাকে প্রেসক্রিপশনে?